মালয়েশিয়ার শ্রম বাজারে আবারও সিন্ডিকেটের ছায়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে যে চক্রের কারণে বাংলাদেশি শ্রমিকদের বিদেশ যেতে বাড়তি টাকা গুনতে হয়েছে, সেই একই ধরনের প্রভাব আবারও ফিরে আসছে। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। তার পোস্টে উঠে এসেছে আমিন নূর, রুহুল আমিন স্বপন, কয়েকটি রিক্রুটিং এজেন্সি এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি। হাসনাতের দাবি, মালয়েশিয়ার শ্রম বাজারের আলোচিত ব্যবসায়ী আমিন নূরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হয়েছে। এই দাবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে বৈঠকটির বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য এবং হাসনাতের অভিযোগের স্বাধীন যাচাই করা তথ্য আলাদা করে দেখা জরুরি। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। 2021 সালের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে নিয়ে যে সিন্ডিকেট ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সরকার নির্ধারিত খরচের তুলনায় অনেক বেশি টাকা দিয়ে বিদেশ যেতে হয়েছে বহু শ্রমিককে। জমি বিক্রি, ঋণ আর ধার দেনা করে অনেকে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়। এই ব্যবস্থার সঙ্গে আমিন নূর ও বাংলাদেশি ব্যবসায়ী রুহুল আমিন স্বপনের নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। আমিন নূরকে ঘিরে মালয়েশিয়ায় মানব পাচার ও শ্রম বাজার নিয়ন্ত্রণের অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার আগে সংশ্লিষ্ট নথি ও সরকারি তদন্তের ফল দেখা প্রয়োজন। এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে 25টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে। হাসনাত আবদুল্লাহর পোস্টে কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার দাবি, কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যদের সম্পর্ক রয়েছে। অভিযোগের আরেকটি অংশ আরও গুরুতর। 2025 সালের 19 মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়ার শ্রম বাজারের সিন্ডিকেট বিরোধী ব্যবসায়ীদের একটি সংবাদ সম্মেলন ঘিরে হামলার অভিযোগ উঠেছিল। হাসনাতের দাবি, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত কয়েকটি এজেন্সিও নতুন তালিকায় জায়গা পেয়েছে। বায়রার সাধারণ সদস্যদের অভিযোগ অনুযায়ী আগের সিন্ডিকেট ব্যবস্থায় একটি এজেন্সিকে তালিকায় ঢোকাতে বড় অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ ছিল। এবার সেই অঙ্ক আরও বেড়েছে বলে তারা দাবি করেছেন। তাদের আশঙ্কা, সিন্ডিকেটের কারণে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে মোট খরচ 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। একজন সাধারণ শ্রমিকের জন্য এই অঙ্কটা কত বড় সেটা বুঝতে খুব বেশি হিসাব লাগে না। মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করা একজন শ্রমিকের জন্য 10 লাখ টাকা ঋণ শোধ করতে কয়েক বছর লেগে যেতে পারে। অর্থাৎ বিদেশ গিয়ে আয় শুরু করার আগেই তার কাঁধে চেপে বসছে বিশাল ঋণের বোঝা। বাংলাদেশে 2000-এর বেশি রিক্রুটিং এজেন্সি রয়েছে, অথচ মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ একটি শ্রম বাজার যদি আবারও সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের হাতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, বাছাইয়ের ভিত্তি কী ছিল, কারা এই সুযোগ পেল এবং পুরো প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ ছিল। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ সেই প্রবাসীকে বিদেশ যেতে যদি বাড়তি ঋণ করতে হয়, তাহলে পুরো ব্যবস্থার সুবিধা শেষ পর্যন্ত কারা পাচ্ছে, সেই প্রশ্ন থেকেই যায়। মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ তৈরি হওয়া অবশ্যই ভালো খবর, কিন্তু সেই সুযোগ যেন কয়েকটি প্রতিষ্ঠান বা প্রভাবশালী গোষ্ঠীর ব্যবসায় পরিণত না হয়, সেটাই এখন সবচেয়ে বড় দাবি। হাসনাত আবদুল্লাহের অভিযোগ, বায়রার সদস্যদের বক্তব্য এবং বিভিন্ন সময় প্রকাশিত তথ্য সব মিলিয়ে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে নতুন করে স্বচ্ছ তদন্তের দাবি জোরালো হচ্ছে। অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর অভিযোগ সত্য না হলে সেটিও পরিষ্কারভাবে জানানো দরকার। কারণ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা একজন শ্রমিকের কাছে 8 থেকে 10 লাখ টাকা শুধু একটি সংখ্যা নয়, এটা তার পরিবারের জমি, ঋণ, সঞ্চয় আর কয়েক বছরের ভবিষ্যৎ। বাংলাদেশি কর্মীরা কাজের সুযোগ পাবেন, কিন্তু সেই দরজা যেন সিন্ডিকেটের জন্য না খোলে সাধারণ শ্রমিকের জন্য। সেটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।